বাংলাদেশ, পাকিস্তান কিংবা মিয়ানমার আমাদের আশেপাশের প্রায় সবগুলো দেশেই একাধিকবার সেনা অভ্যুত্থান বা সামরিক শাসন দেখার রেকর্ড রয়েছে। কিন্তু এই অঞ্চলের মানচিত্রে ঠিক মাঝখানে থাকা বিশাল এক দেশ ভারত, যেখানে আজ পর্যন্ত কখনো কোনো সামরিক অভ্যুত্থান ঘটেনি। কেন ভারতীয় আর্মি চিরকাল দেশের সেবক হয়েই থাকলো, কখনো শাসক হতে চাইল না? 1967 সালে ভারতের সাধারণ নির্বাচন কাভার করতে এসে টাইমসের বিখ্যাত সাংবাদিক নেভাইল ম্যাক্সওয়েল একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, এই নির্বাচনই হতে পারে ভারতের সর্বশেষ গণতান্ত্রিক নির্বাচন। তখন অনেকেই ভেবেছিলেন ভারত দ্রুতই সামরিক শাসনের অধীনে চলে যাবে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ভারত আজও তার গণতান্ত্রিক কাঠামো ধরে রেখেছে। কোন ম্যাজিকে তারা বছরের পর বছর সেনা অভ্যুত্থানে আটকে রাখল? দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করব ভারতীয় রাজনীতি, গোয়েন্দা ব্যবস্থা এবং সেনাবাহিনীর ভেতরের সেই গোপন সমীকরণগুলো, যার কারণে সেখানে কোনো কু হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। 1958 সালে যখন জেনারেল আইয়ুব খানের নেতৃত্বে পাকিস্তানে প্রথম সেনা অভ্যুত্থান ঘটে, সেটি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্য একটি বড় অ্যালার্ম বেল ছিল। নেহরু শুধু নিজেকেই নিরাপদ রাখতে চাননি, তিনি ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদেরও এই ঝুঁকি থেকে মুক্ত রাখতে চেয়েছিলেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এমনভাবে সাজালেন যাতে সেনাবাহিনীর প্রতিটি বড় সিদ্ধান্তের জন্য সিভিলিয়ান আমলা এবং প্রতিরক্ষা মন্ত্রীর অনুমতি নিতে হয়। যেমন সেনাবাহিনীর নতুন কোনো অস্ত্রের প্রয়োজন হলে আমলাদের কাছে লিখিত প্রস্তাব পাঠাতে হয়। অফিসারদের পারমিশনে জেনারেল এককভাবে কিছু করতে পারেন না। নেহরুর এই আমলাতান্ত্রিক দেয়াল সেনাবাহিনীকে শুরুতেই রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়। তাছাড়া তৎকালীন ভারতে কমান্ডার ইন চিফ পদটি ছিল বিশাল ক্ষমতার অধিকারী, কারণ এই এক পদের অধীনেই স্থল, নৌ ও বিমান 3 বাহিনী পরিচালিত হতো। নেহরু এই পদটি বিলুপ্ত করে দিলেন এবং 3 বাহিনীর জন্য পৃথক 3 জন প্রধান নিযুক্ত করলেন। ফলে কোনো একক জেনারেলের হাতে পুরো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থাকার পথ বন্ধ হল। এমনকি তখনকার কমান্ডার ইন চিফ যে ত্রিমূর্তি ভবনে থাকতেন, নেহরু সেটিকে নিজের সরকারি বাসভবন বানিয়ে নেন। এর মাধ্যমে তিনি একটি পরোক্ষ বার্তা দিয়েছিলেন যে দেশের আসল ক্ষমতার কেন্দ্রবিন্দু কোনো সেনাপ্রধান নন, বরং জনগণের প্রতিনিধি প্রধানমন্ত্রী। নেতৃত্ব দাপটে হলে সহজে কু হয় না। যুগে যুগে ভারত নেহরুর মতোই শক্তিশালী সব প্রধানমন্ত্রী পেয়েছে। সেনাবাহিনীর প্রতি রাজনৈতিক নেতৃত্বের বার্তাটা সবসময় স্পষ্ট ছিল, তোমরা ব্যারাকে থাকবে। খুব বেশি পেছনে যাওয়া লাগবে না। 2025 সালের মে মাসে ভারত যখন পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়েছিল, ভারতের আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে তখন মিডিয়ার সামনে খুব বেশি উচ্চবাচ্য করতে দেখা যায়নি। যা সিদ্ধান্ত নেওয়ার তা নরেন্দ্র মোদীর দল ও বিরোধী দল মিলেই করেছিল। সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানেরা তখন কেবল সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আচরণেই বলে দেয় তিনি দেশটির আর্মির হাতের পুতুল ছাড়া কিছু নন। সেনাবাহিনী তখনই অভ্যুত্থান ঘটায় যখন তারা বিশ্বাস করে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে, জনগণ তাদের মেনে নেবে এবং ব্যর্থ হলে শাস্তি হবে না। কিন্তু ভারতীয় আর্মিতে কখনো এমন পরিস্থিতি তৈরি হয় না, কারণ ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আর গণতন্ত্রের সবচেয়ে বড় পরিচয় হলো সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন। জনগণ কাজ পছন্দ না করলে ব্যালটের মাধ্যমে প্রতিনিধি বদলে ফেলে। ক্ষমতার এই নিয়মিত পালাবদলে সেনাবাহিনীর মাথা গলানোর কোনো সুযোগ থাকে না। তাছাড়া বিশাল ভৌগোলিক আয়তনের কারণেও ভারত মিলিটারি কু থেকে নিরাপদ। দেশটিতে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। অভ্যুত্থান করার জন্য সেনাবাহিনীর দ্রুত মুভমেন্ট এবং কৌশলগত পয়েন্ট দখলের প্রয়োজন পড়ে। কিন্তু ভারত এত বড় যে একই সময়ে সারা দেশে ইন্টারনেট যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা বন্ধ করা প্রায় অসম্ভব। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সৈন্য পাঠাতে কয়েকদিন লেগে যেতে পারে, আর এই সময়ের মধ্যে সরকার পাল্টা প্রতিরোধ গড়ে তোলার সুযোগ পেয়ে যাবে। পাশাপাশি প্রতিটি রাজ্যে নির্বাচিত মুখ্যমন্ত্রীরা হলেন সেখানকার প্রকৃত শাসক। সবাইকে একসাথে কব্জা করা অসম্ভব। ভারত জুড়ে প্রায় 21 লাখের মতো পুলিশ আছে, যারা নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করে। এর বাইরে অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত পাহারার জন্য বিশাল কিছু বাহিনী রয়েছে, যেমন সেন্ট্রাল রিজার্ভ ফোর্স 3,25,000-এর বেশি,
বর্ডার সিকিউরিটি ফোর্স 2,65,000-এরও বেশি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স 1,70,000, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ 90,000, ব্ল্যাক ক্যাট কমান্ডো 10,000-এর বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাহিনীগুলোর সঙ্গে আর্মির সরাসরি কোনো সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। তাই পুরো ভারতকে একযুগে সাইলেন্স করা কোনো একক সামরিক নেতার পক্ষে অসম্ভব। সেনাবাহিনীর অভ্যন্তরীণ গঠনেও একটা ভারসাম্য আছে। ব্রিটিশ আমলে কিছু নির্দিষ্ট অঞ্চলের মানুষকে যুদ্ধের জন্য বেশি উপযোগী মনে করা হতো। স্বাধীনতার পর সেই বৈষম্য দূর করা হয়। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা জাতির আধিপত্য নেই। এখানে দক্ষিণ ভারতীয়, উত্তর পূর্ব ভারতীয় এবং উত্তর ভারতীয়দের এক অনবদ্য মিশ্রণ রয়েছে। ফলে কোনো একজন জেনারেল যদি বিদ্রোহ করতেও চান, তিনি পুরো বাহিনীকে আঞ্চলিক বা জাতিগত আবেগ দিয়ে নিজের পক্ষে আনতে পারবেন না। তাছাড়া ভারতের শক্তিশালী আর্মার্ড ডিভিশন বা ট্যাঙ্ক রেজিমেন্টগুলো থাকে পাকিস্তান সীমান্তে বা মরুভূমি অঞ্চলে। দিল্লির আশেপাশে এমন কোনো বড় আকারের আর্মার্ড ফরমেশন নেই যা খুব অল্প সময়ে রাজধানীতে পৌঁছে সংসদ ভবন দখল নিতে পারবে। ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি এবং বাইরের সংস্থা র, দুইটি সংস্থাই সরাসরি প্রধানমন্ত্রী দপ্তরের কাছে দায়বদ্ধ। সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা শাখা কেবল যুদ্ধের বিষয়গুলো দেখে। দেশের ভেতরে কোনো জেনারেল গোপন বৈঠক করছে কিনা সেই খবর প্রধানমন্ত্রীর কাছে আগেই পৌঁছে যায়। এই কড়া নজরদারির কারণে যে কোনো অভ্যুত্থানের পরিকল্পনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। তাছাড়া বিচার ব্যবস্থাও সেখানে অত্যন্ত শক্তিশালী। পাকিস্তান বা মিয়ানমারের আদালত অনেক সময় সামরিক শাসনকে বৈধতা দিলেও ভারতের সুপ্রিম কোর্ট বারবার প্রমাণ করেছে যে সবার আগে সংবিধান। তাই আইনি বৈধতা পাওয়ার কোনো সুযোগ সামরিক জান্তার নেই। এমনকি ভারত পরমাণু শক্তি দেশ হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা নিউক্লিয়ার বাটন কোনো জেনারেলের হাতে নেই। এটি থাকে নিউক্লিয়ার কমান্ড অথরিটি এর হাতে, যার প্রধান হলেন স্বয়ং প্রধানমন্ত্রী। সবশেষে বলা যায়, সেনাবাহিনী হলো দেশের সার্বভৌমত্বের ঢাল, কিন্তু সেই ঢালের নিয়ন্ত্রণ কিন্তু সবসময়ই থেকেছে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে। ভোট আর ব্যালটের এই দীর্ঘ লড়াইয়ের ভারতের ইতিহাস সবসময় ব্যালটকে জিতে এসেছে। আর এই কারণেই ভারতীয় সেনাবাহিনী নিজেদের শাসকের চেয়ে দেশের সেবক হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতি ও ইতিহাসের এমন জটিল বিষয়ের সহজ বিশ্লেষণ নিয়মিত দেখতে আমাদের দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।